গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 33 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে 32টা ক্লাস কিন্তু কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপরে ক্লিক করলে পরপর যে ক্লাসগুলো প্রথম থেকে এই পর্যন্ত হয়ে এসছে সেই ক্লাসগুলো তোমাদের সামনে ডিসপ্লে হয়ে যাবে। তারপর তার মধ্যে যে ক্লাসগুলো তোমাদের করা হয়নি সেই ক্লাসগুলো সেখান থেকে করে নিতে পারবে। তো ক্লাসের শুরুতে অন্য দিনের মতো আজকেও বলছি, আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো থাকছে, অর্থাৎ যে 15টা কোশ্চেন থাকছে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন বাড়িতে না দেখে 3 থেকে 4 বার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবং তার পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, যে 32টা ক্লাস হয়ে গেছে, সেখানে যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলো কিন্তু তোমরা নির্দিষ্ট দিন অন্তর অন্তর রিভিশন করবে। দরকার পড়লে কোথাও যদি আটকে যায়, ভিডিও কিন্তু রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে তোমাদের ম্যাথের উপর থেকে 33 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, এ ও বি দুটো পাত্রে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে বলেছে 4:3, অর্থাৎ এ পাত্রে দুধ আর জলের অনুপাত 4:3, আর বি পাত্রে দুধ আর জলের অনুপাত বলেছে 2:3। দুটো পাত্রের জল মিশ্রিত দুধ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ এবং অর্ধেক জল হবে? তো নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? দুধ আর জলের অনুপাত হবে 1:1। কিভাবে পাচ্ছি এখান থেকে দেখে নাও। নতুন নতুন পাত্রে নতুন মিশ্রণে দুধ আর জল এর অনুপাত কি করে হবে? তো এখানে বলেছে দেখো অর্ধেক দুধ, তো আমি এখানে ধরে নিচ্ছি হাফ লিটার দুধ আর হাফ লিটার জল থাকবে। তো হাফ এবং হাফ এরকে রেশিও করে দাও, রেশিও করে দিলে কেটে যাচ্ছে, অর্থাৎ 1:1 কিন্তু রেশিও চলে আসছে। এবার এখান থেকে দেখো বলেছে এ পাত্রে মিল্ক দুধ অ্যান্ড এ পাত্রে ওয়াটার এর রেশিও কত বলেছে? 4:3 রেশিও বলেছে। তো এ পাত্র আর বি পাত্রেও কি আছে? বি পাত্রেও মিল্ক আছে, বি পাত্রেও ওয়াটার আছে। কত রেশিওতে আছে? আছে 2:3 রেশিওতে আছে। এবার যদি এখান থেকে বলি যে এ পাত্র থেকে আমি এক্স পরিমাণ মিশ্রণ তুলেছি, বি পাত্র থেকে আমি ওয়াই পরিমাণ মিশ্রণ তুলেছি, তাহলে এই এক্স পরিমাণ মিশ্রণের মধ্যে দুধ আছে কতটা? এক্স পরিমাণ মিশ্রণের মধ্যে দুধ আছে 4 আর 3 যোগ করলে 7, তো 4/7 অংশ, এক্স এর 4/7 অংশ, তো 4x/7 লিটার কিন্তু দুধ আছে। একইভাবে এই এক্স লিটারের মধ্যে জল আছে কতটা? জল আছে 3/7 অংশ, তো 3x/7। একইভাবে এখান থেকেও বি মিশ্রণ থেকে আমরা পাবো ওয়াই লিটার। যদি আমি বি মিশ্রণ থেকে তুলে নিই, তো সেই ওয়াই লিটারের মধ্যে দুধ কতটা থাকবে? দুধ থাকবে 2 আর 3 যোগ করলে 5, তো 2/5 ওয়াই অংশ কিন্তু দুধ থাকবে। একইভাবে জল থাকবে কতটা? জল থাকবে 3y/5 অংশ কিন্তু জল থাকবে। এবার দুধগুলোকে একসাথে যোগ করো, জলগুলোকে একসাথে যোগ করো। তো ওপরে লিখছি মিল্ক, তো 4x/7, আর বি পাত্র থেকে মিল্ক কতটা ছিল? 2y/5। তো দুধগুলোকে একসাথে যোগ করলাম, জলগুলোকে একসাথে যোগ করো 3x/7 প্লাস এদিক থেকে 3y/5, এবং এর রেশিও, আলটিমেট রেশিও কত হবে? রেশিও হবে 1:1, যেটা একটু আগে বার করলাম। তো এখানে করে দাও 1/1। এবার এখান থেকে কোনাকুনি গুণ করো, গুণ করলে তোমরা এক্স আর ওয়াই এর রেশিও ইজিলি পেয়ে যাবে। তো এখান থেকে লসাগু হবে কত? লসাগু হবে 5×7=35। তো এখান থেকে 4×5 কত? 20x, প্লাস এখান থেকে হচ্ছে 7×2 কত? 14y, ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এদিকেও কিন্তু সমানের এই সাইডে গুণ হয়ে গেলে 35 লসাগু হবে। 3×5 15x, আর 3×7 কত? 21y। 35 35 নিচে আছে, নিচের থেকে কেটে গেল, তো আমি এখানে জায়গা শর্টের জন্য এখান থেকে টোটালি আমি তুলে দিলাম। 35 35 কেটে গেল। এবার এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসো, এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে এখান থেকে হবে 20x থেকে 15x বাদ গেলে 5x, আর 14x সমানের ডান সাইডে গেলে 21 থেকে বাদ গেলে হবে কত? 7y। অর্থাৎ x:y বা x/y সমান x:y সমান হবে কত? 7:5, যেটা আছে দেখো অপশন এ তে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাম এবং তার দুই সন্তানের গড় বয়স বলে দিয়েছে কত? বলে দিয়েছে 17 বছর। আবার রামের স্ত্রী এবং দুই সন্তানের গড় বয়স বলেছে 16 বছর। রামের বয়স বলে দিয়েছে কত? রামের বয়স বলে দিয়েছে 33 বছর।
তবে রামের স্ত্রীর বয়স কত হবে? তো এখানে যা বলেছে সেইভাবে বার করো, একদম ইজি কোশ্চেন। এখানে বলেছে রাম এবং তার সাথে তার দুই সন্তান, এর দুই সন্তানের গড় বয়স বলে দিয়েছে। তো রাম এবং তার দুই সন্তানের মোট বয়স পেয়ে যাবে। রাম প্লাস তার দুই সন্তানের মোট বয়স, মোট বয়স কত হবে? 17 ইন্টু কতজন ব্যক্তি? রাম একজন আর দুই সন্তান দুজন, মানে টোটাল 3জন ব্যক্তি। তো 17-র সাথে কত গুণ হবে? 3 গুণ হবে। তো 3×17 কত? 3×17 51 বছর হচ্ছে রাম এবং তার দুই সন্তানের মোট বয়স। এবার এখানে দেখো রামের বয়স বলে দিয়েছে। তো রামের বয়স কত বলেছে? রামের বয়স বলেছে 33 বছর। অতএব দুই সন্তানের বয়স কত হবে? দুই সন্তানের বয়স, দুই সন্তানের বয়স, মোট বয়স, দুই সন্তানের মোট বয়স কত হবে? 51 থেকে রামের বয়সকে বিয়োগ করে দাও। তো 51 থেকে রামের বয়স বিয়োগ করলে হয়ে যাবে 18 বছর হবে কি দুই সন্তানের বয়স। তারপরের লাইনে দেখো এখানে বলছে রামের স্ত্রী, বলছে আবার রামের স্ত্রী ও এবং তার দুই সন্তানের বয়সের গড় কত বলেছে? বয়সের গড় বলেছে 16 বছর। তো এবার কিন্তু বলছে রামের স্ত্রী, রামের স্ত্রী প্লাস তাদের দুই সন্তান, দুই সন্তানের মোট বয়স, গড় বয়স বলে দিয়েছে। তো মোট বয়স এখান থেকে বার করো। মোট বয়স কত? গড় বয়স বলেছে 16 বছর এবং ব্যক্তি কতজন? দুই সন্তান হলো দুজন আর রামের স্ত্রী মিললে হবে 3জন। তো 16-র সাথে এখানে গুণ হবে 3। তো 3×16 কত? 3×16 হলো 48 বছর হলো রামের দুই সন্তান এবং রামের স্ত্রীর মোট বয়স। জানতে চাইছে কোশ্চেনে রামের স্ত্রীর বয়স কত। তো রামের স্ত্রীর বয়স এখান থেকে ইজিলি পেয়ে যাবে, কারণ দুই সন্তানের মোট বয়স জানো। তো দুই সন্তানের মোট বয়স, রামের স্ত্রীর বয়স আমি এখানে এক্স ধরে নিলাম। দুই সন্তানের মোট বয়স আমরা পেয়েছি কত? 18। এটারই ভ্যালু কত পেয়েছো? 48 বছর। তো এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 48 থেকে 18 বিয়োগ হলে অ্যান্সার হয়ে যাবে কত? অ্যান্সার হবে 30 বছর। অর্থাৎ রামের স্ত্রীর বয়স কত? রামের স্ত্রীর বয়স হবে 30 বছর। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটা একটু তোমরা বলতে পারো মডারেট লেভেলের কোশ্চেন, বা এটা কিন্তু একদম ইজি যদি তোমাদের লজিক জানা থাকে বা যদি তোমাদের সূত্রটা জানা থাকে। এর আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম যে প্রথম প্রথম n সংখ্যক, প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। এর আগের দিনে ক্লাসে যে অঙ্কটা ছিল সেটা একটু সিম্পল ছিল। আজকের ক্লাসে যে অঙ্কটা এটা একটু মডারেট লেভেলের বলতে পারো, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটা দেখে কিন্তু করতে পারবে না, যাদের কিন্তু প্র্যাকটিস নেই। তো এখানে দেখো বলছে প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি কত? তার সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। এবার এখানে দেখো এখানে আমি 115 পর্যন্ত, 45 থেকে 115 পর্যন্ত সংখ্যার সমষ্টি বার করতে বলেছে। তা আমি এখানে বললাম কি এই সূত্রটা অ্যাপ্লাই হবে প্রথম n সংখ্যক। তো আমি এখান থেকে ফার্স্টে বার করব 1 থেকে 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে আপ টু ডট ডট কত পর্যন্ত? 115 পর্যন্ত পদের সমষ্টি। এবার এর থেকে আমি যদি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 আপ টু 44 পর্যন্ত পদের সমষ্টিকে বিয়োগ করে দিই, তাহলে আলটিমেট আমি পেয়ে যাব যেটা এখানে কোশ্চেনে আছে সেটা। তো এখান থেকে দেখো 1 থেকে 115 পর্যন্ত পদের সমষ্টির সূত্রে যদি আমরা ফেলি, তো এখান থেকে কি হবে? 115 ইন্টু 115 প্লাস 1 বাই কত? বাই হলো 2 মাইনাস এখানে 44 ইন্টু 44 প্লাস 1 বাই কত হচ্ছে? 2। তো এবার এখান থেকে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 45 থেকে 115 পর্যন্ত পদের সমষ্টি কত। তো এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে 115 আর এখানে হবে কত? 116। আমি আচ্ছা এখানে ডাইরেক্ট লিখছি, এটাকে হটিয়ে দিয়ে জায়গা শর্ট বলে এখানে 116, আর এটাকে যোগ করলে হবে কত? যোগ করলে হবে 44, আর আগে যোগ করলে হবে 45। 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত? 22। এখানে 2 দিয়ে কাটলে 5 2 10, 8 2 কত? 16। তো এখান থেকে এবার এখানে গুণ করো যে 115 আর এখানে 58।
115 58 গুণ করে আর 22 আর 45 গুণ করে এখান থেকে অ্যান্সার বার করতে পারো। অথবা এখান থেকে আমি এই সংখ্যাটাকে যদি আমি এখানে ভাঙি, 115টাকে 23 ইন্টু 5 মানে 115, আর 58টাকে ভাঙছি, 58টাকে ভাঙলে হবে 2 ইন্টু 29 মাইনাস এখান থেকে 2 ইন্টু 11 মানে 22, আর এখানে 5 ইন্টু 9 মানে কত হচ্ছে 45। এবার এখানে দেখো, এখানে 2 আছে, এখানেও 5 আছে, 5 আর 2 এর গুণফল আছে, এটার মধ্যেও 5 আর 2 এর গুণফল আছে, অর্থাৎ দুটোর মধ্যেই কিন্তু 10 এর মাল্টিপল আছে। তো 10 এখান থেকে আমি কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে পড়ে থাকছে কত, 23 ইন্টু কত, 23 ইন্টু 29, এখানে পড়ে থাকছে কত, এখানে পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে 9 ইন্টু 11 কত, 99। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ যে একটু ভেঙে নিলে তাহলে গুণটা অনেকটা ইজি হয়ে গেল, অর্থাৎ 29-এর সাথে 23-এর গুণ করে নাও সাইডে, 3 9 3 9 27 7 হাতে 2, 3 2 6 আর 18 24 24 আর হাতে ছিল 2, 24 আর 2 হবে 26 এর 6 হাতে 2 2 4 আর 2 কত 6। তো এখানে হচ্ছে 666। তো 10 ইন্টু 666 থেকে 99 বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে, 666 থেকে 99 বিয়োগ করলে হবে 668, এবং তার সাথে বাইরে 10 গুণ ছিল, তো 10 গুণ করে দিলে হবে, একটা 0 এখানে বসে যাবে। সরি, 666 থেকে 667 থেকে 99 বিয়োগ করে দিলে হবে 568, এবং তার সাথে বাইরে কি ছিল, একটা 10 গুণ ছিল, অর্থাৎ হয়ে যাবে 5680। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 6, 5680। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি গাছ প্রতি বছর তার উচ্চতার 1/8 করে বাড়ে, তবে 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে যদি বর্তমানে উচ্চতা 64 সেন্টিমিটার হয়? তো বর্তমানে গাছের উচ্চতা কি বলেছে, 64 সেন্টিমিটার, আর গাছটা বলেছে কি প্রতি বছর 1/8 করে বাড়ে। প্রতি বছর কত বাড়ে, 1/8, মানে এই বছর গাছের উচ্চতা যদি 8 সেন্টিমিটার থাকে, তাহলে গাছের উচ্চতা বৃদ্ধি পায় কত, গাছের উচ্চতা বৃদ্ধি পায় 1 সেন্টিমিটার, অর্থাৎ গাছের উচ্চতা হয়ে যায় কত, হয়ে যায় 8-এর সাথে 1 যোগ করে দাও, হয়ে যায় কত, 9 সেন্টিমিটার। কত ভাগ ছিল আগে, 8 ভাগ ছিল, তো 8-এর 9 সেন্টিমিটার মানে 9-এর 8 সেন্টিমিটার কিন্তু হয়ে যায় আগের উচ্চতা। তো সেটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে বলেছে গাছের বর্তমান উচ্চতা 64, তাহলে প্রথম বছরে গাছ 1/8 যদি বেড়ে যায়, তাহলে 8 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে যায়, তাহলে হয়ে যায় কত, হয়ে যায় 9 ভাগ, অর্থাৎ 9/8 হয়ে যায়। পরবর্তী বছরেও কিন্তু গাছ আবার 1/8 বাড়ে, কারণ এখানে বলেছে কত বছর বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে কোশ্চেনে দেখো 2 বছর গাছটার উচ্চতা বৃদ্ধি হলে। তো পরের বছরও একই উচ্চতা বাড়বে, বাড়লে কত উচ্চতা হবে সেটা এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তো 8 দিয়ে কাটো, 8 8 এ 64, 8 8 কেটে গেল, তো 9 9 কত, 81 সেন্টিমিটার। তো অ্যান্সার হয়ে যাবে গাছের উচ্চতা কত হবে 2 বছর পর, 81 সেন্টিমিটার হবে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এন্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য এই চ্যানেলে এবং এর পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল, মানে দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয় প্রতিটা এক্সামের জন্য। এবং ক্লাসগুলো কিন্তু লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত ক্লাসগুলো রাখা থাকে। প্রথম দিকে থাকে লো লেভেল, তারপর ধীরে ধীরে লেভেল বাড়িয়ে বাড়িয়ে কিন্তু এক্সামের আগে পর্যন্ত হাই লেভেল করে দেওয়া হয়। তো তোমরা যদি কোনো নিউ স্টুডেন্ট হয়ে থাকো, তো ক্লাস একটা দুটো ক্লাস দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করবে, যদি ভালো না লাগে তো আপ টু সেটা তোমাদের ব্যাপার। তো যাই হোক, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়, কোনো রকম ফিস কিন্তু লাগে না, দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে করা হয়। এবং ক্লাসটাকে লাইভ লাইভ যদি অ্যাটেন্ড না করতে পারো, ক্লাসটা থেকে যায় পরবর্তীতে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা যে কোনো সময় সেই ক্লাসটা দেখে নিতে পারবে। এছাড়া এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করার মেন কারণই হলো কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে গেলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, নিচের দিকে যে দেখতে পাচ্ছ নাম্বারটা,
এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র ইনফর্ম করবে, কেউ ভিডিও কল বা কেউ নর্মাল কল করবে না এই নাম্বারে। তো হোয়াটসঅ্যাপে ইনফর্ম করলে তোমাদেরকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। এটা ছাড়া বাকি সমস্ত এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস, সেই ম্যাথের ক্লাসটা তোমরা পেয়ে যাবে ম্যাথ বাই সন্তু স্যার নামক আমাদেরই কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে। সেই কারণে কিন্তু চ্যানেলের নামটা তোমাদের সামনে ডিসপ্লে করা হয়েছে এবং চ্যানেলের লোগোটাও তোমরা দেখতে পাচ্ছ। এবং যেহেতু নতুন চ্যানেল, এই চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা সরাসরি ম্যাথ বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো এবং সেখান থেকে রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকো। এবং যেহেতু চ্যানেলটা নতুন, তো একটা কথা বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনটাকে সেট করে রাখো তাহলে, এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো রেগুলার বেসিসে তোমরা ফলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি বলে দিয়েছে কত? বলে দিয়েছে 147। মাঝের সংখ্যাটি কত হবে? তো আমি ধরে নিচ্ছি প্রথম বিজোড় সংখ্যা হলো এক্স, এর পরবর্তী বিজোড় সংখ্যা কত হবে? x+2। তার পরবর্তী বিজোড় সংখ্যা কত হবে? x+4। কেন এরকম বলছি? উদাহরণ দিয়ে বোঝাই। প্রথম বিজোড় সংখ্যা আমি এখানে ধরছি 3, তাহলে এর পরবর্তী বিজোড় সংখ্যা কত হবে? পরবর্তী বিজোড় সংখ্যা 5। তো এর অর্থ কি? 5 মানে কি? 3+2 করেছি। এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? এর পরবর্তী বিজোড় সংখ্যা হলো 7। তো 7 মানে আমি কি লিখতে পারি? 3+4। তো সেটাই কিন্তু আমি এখানে লিখলাম যে প্রথম বিজোড় সংখ্যা যদি x ধরি, দ্বিতীয় বিজোড় সংখ্যা x+2, তৃতীয় বিজোড় সংখ্যা কত হবে? x+4। এদের সমষ্টি বলে দিয়েছে কত? 147। তো এখান থেকে যোগ করে দাও, ইজিলি x এর মান পেয়ে যাবে 3x + 6 ভ্যালু কত? 147। 3x এর ভ্যালু কত? 147 থেকে 6 বিয়োগ করে দাও, 141। আর 3 দিয়ে ভাগ করলে 3 এ 4 এ 12, 3 7 এ 21, অর্থাৎ x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 47। এবার দেখো এখানে বলেছে মাঝের সংখ্যাটি কত হবে। তো মাঝের সংখ্যাটি কত? মাঝের সংখ্যাটি হলো x+2। তো x এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 47। তার সাথে 2 যোগ করে দাও, মাঝের সংখ্যাটা হবে 49, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে থাকে এবং পিএসসির এবং এর পাশাপাশি এসএসসিরও কিন্তু ফেভারিট কোশ্চেন। এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল এও কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু দেখা যায়। তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো যে এর পরের লাইন থেকে আমি এখানে লিখছি, এর পরের লাইনে আমি যদি এখান থেকে নিচে ভেরিয়েবল কি আছে? 3 আর 5, তারপরে আছে দেখো এখানে 5 আর 7, তারপরে আছে 7 আর 9, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত আছে? 2। এখানেও দেখো ডিফারেন্স কত আছে? 5 7 এর মধ্যে 2। এখানেও দেখো ডিফারেন্স কত? 2। এখানেও 2, এখানেও 2, এখানেও কত আছে? 2। সুতরাং আমি ওপরে যদি আমি 5 - 3 করি বাই এখানে 3 × 5 করি, তাহলে আমি এখানে কত বেশি নিয়ে নিলাম? আমি কিন্তু 2 বেশি নিয়ে নিলাম। তো এই 2টাকে হটানোর জন্য আমি যদি 1/2 এর সাথে গুণ করে দিই, তাহলে 2 কিন্তু আপোষে কেটে যাচ্ছে। তো এখান থেকে আমি প্রত্যেকটাতেই তাই করব। তাই আমি এখানে ব্র্যাকেট দিয়ে এখানে 7 - 5 বাই এখানে করছি কি 5 × 7 প্লাস একইভাবে 9 - 7 বাই কত হচ্ছে? 7 × 9, তারপর 11 - 9 বাই কত? 9 × 11 প্লাস এখানে 13 - 11 বাই কত হচ্ছে? 11 বাই কত? 13 প্লাস এখানে 15 - 13 বাই কত হচ্ছে? 13 × 15। তো এখানে দেখো প্রত্যেকটার উপরেই কিন্তু 2 আছে এবং সেই 2 কে হটানোর জন্য আমি বাইরে কত নিয়েছি? বাইরে নিয়েছি, বাইরে হাফ দিয়ে একে কিন্তু গুণ করে দিয়েছি, যাতে ওপরে যে 2 গুলো আমি এক্সট্রা নিয়েছি সেই 2 গুলোকে সেখান থেকে হটানো যায়। তার মানে আলটিমেট আমি এখানে কিছুই নেইনি, জাস্ট আমি এখানে সাজিয়ে লিখেছি। এবার এর পরের লাইনে চলে আসো। পরের লাইনে এসে হাফ ইনটু
ভেতরে এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি এই 5 মাইনাস 3 এই দুটোকে সেপারেট করে দিই, সেপারেট করলে এখান থেকে পাবো, এখান থেকে 5 আর 5 কেটে গেলে এখান থেকে পাবো 1/3 মাইনাস এখান থেকে পাবো কত 1/5। একইভাবে পরেরটার থেকে আমি পাবো 1/5 মাইনাস কত পাবো, মাইনাস পাবো এখান থেকে 1/7। তারপরেরটার থেকে একইভাবে এখান থেকে পাবো 1/7 মাইনাস 1/9। তারপরেরটা থেকে পাবো এখান থেকে প্লাস 1/9 মাইনাস 1/11। তারপরেরটা থেকে পাচ্ছি আমরা এখান থেকে প্লাস 1/11 মাইনাস 1/13। তারপরেরটার থেকে পাচ্ছি প্লাস 1/13 মাইনাস 1/15। এবার দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো সংখ্যা কেটে যাচ্ছে। এখানে মাইনাস 1/5 প্লাস 1/5 কেটে গেল, এটা কাটলো, এটা কাটলো, মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস 1/13 প্লাস 1/13 কেটে গেল। পড়ে থাকছে কি, পড়ে থাকছে হাফ ইন্টু 1/3 মাইনাস 1/15 পড়ে থাকছে। তো এটাকেই এবার এখানে ক্যালকুলেট করো, হাফ ইন্টু এখানে 15 লসাগু হচ্ছে, 15 লসাগু হলে এখান থেকে 5 মাইনাস কত হচ্ছে 5 মাইনাস 1। তো এখান থেকে পাচ্ছ কত হাফ ইন্টু 4 বাই কত 15, কাটাকুটি করলে এখানে 2 চলে আসছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 2/15 যেটা আছে দেখো অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক ব্যবসায় এ এত টাকা বিনিয়োগ করে ৭৬,০০০ টাকা বিনিয়োগ করে, কয়েক মাস পরে বলছে বি ৫৭,০০০ টাকা নিয়ে এর সঙ্গে ব্যবসায় যোগদান করে, বছরের শেষে মোট লাভ যদি 2:1 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তবে ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে বি ব্যবসায় যোগদান করেছে। তো আমি ফার্স্টে ধরে নিচ্ছি বি এক্স মাসের জন্য, আমি এখানে ধরে নিচ্ছি বি এক্স মাসের জন্য ব্যবসায় যোগদান করেছিল, এক্স মাসের জন্য ব্যবসায় যোগদান করে। তাহলে এখান থেকে এ আর বি এর লভ্যাংশের রেশিও পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখান থেকে একেবারেই সমীকরণ গঠন করিনি। এখানে দেখো এ ৭৬,০০০ টাকা ইনভেস্ট করেছে কত দিনের জন্য, 1 বছরের জন্য কিন্তু এ ইনভেস্ট করেছে, অর্থাৎ 12 মাসের জন্য। কিন্তু বি কিন্তু 12 মাসের জন্য করেনি, বি ৫৭,০০০ টাকা আমি ধরে নিয়েছি কত মাসের জন্য, এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে। এর ফলে লভ্যাংশের যে রেশিও সেটা কত হয়ে গেছে 2:1, তো 2/1। এবার এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো এখান থেকে দেখো 000 কেটে গেল, 19 দিয়ে কাটো, 3 19 57, 19 দিয়ে কাটলে 4 19 76, এই 2 আর এই 4 কাটলে এখানে হলো 2। এখান থেকে 3 কেটে দাও, 3 কাটলে হচ্ছে কত 3 এ 4 এ 12। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে গেলে কত, এক্স এর ভ্যালু পেয়ে গেলে 8। অর্থাৎ বি কত দিনের জন্য ইনভেস্ট করেছিল ৫৭,০০০ টাকা, 8 মাসের জন্য কিন্তু সে ইনভেস্ট করে, 8 মাসের জন্য ইনভেস্ট করে, কে বি ইনভেস্ট করে। কিন্তু এখানে জানতে চাইছে ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে বি যোগদান করেছিল। তো ব্যবসা কতদিনের চলেছিল 12 মাস, 12 মাসের থেকে বি ইনভেস্ট করে কত মাস 8 মাসের জন্য। তো কত মাস পরে এসেছিল, 12 থেকে 8 বিয়োগ করে দাও, 4 মাস পরে কিন্তু বি ইনভেস্ট করতে এসেছিল। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে, গুণফল বলে দিয়েছে, তবে তাদের দুটোর অনন্যকে যোগফল করো। তো এর মতো ইজি কোশ্চেন হয় না, এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলেছে যোগফল, দুটো সংখ্যা আমি ধরে নিলাম এক্স ওয়াই, তাদের যোগফল কত, তাদের যোগফল ধরে নিলাম 14। এবার তাদের গুণফল বলেছে কত, গুণফল বলে দিয়েছে এখানে 56। তো এক্স ওয়াই এর ভ্যালু কত 56। সংখ্যা দুটোর অনন্যক, কারণ একটা সংখ্যা এক্স ধরেছি আর একটা সংখ্যা ওয়াই ধরেছি, তাহলে এক্স এর অনন্যক কি হবে 1/x আর ওয়াই এর অনন্যক কি হবে 1/y। তো অনন্যকের যোগফল কত হবে, তো অনন্যকের এখানে যোগ করে দিলাম, এখান থেকে লসাগু করো এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 14, এক্স ওয়াই এর ভ্যালুই বলে দিয়েছে কত 56, কাটাকুটি করো 14 দিয়ে কাটলে এখানে 4 14 56, তো অ্যান্সার হবে 1/4, যেটা আছে অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি প্রতিষ্ঠানের 20 জন কর্মচারীর গড় বেতন 1,500 টাকা, যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে গড় বেতন 100 টাকা বৃদ্ধি পাবে, তবে ম্যানেজারের মাসিক বেতন কত।
তো এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি এর আগে করানো হয়েছে, সেটা সম্ভবত আমি বয়স দ্বারা করিয়েছিলাম সেই কোশ্চেনটা। তো এখানে দেখো, এখানে খেয়াল করবে, এখানে ল্যাঙ্গুয়েজটার মধ্যে খেয়াল করবে, এখানে বলেছে যে একটা প্রতিষ্ঠানে 20 জন কর্মচারী ছিল, তাদের গড় বেতন কত বলেছে, গড় বেতন 1,500 টাকা। ম্যানেজারের বেতন যদি এদের সাথে যোগ করা হয় তখন এদের গড় বেতন, তো ম্যানেজারের বেতন যখন যোগ করা হবে তখন লোক সংখ্যা কত হয়ে যাবে, আগে ছিল 20 জন, এখন ম্যানেজার যোগ হয়ে গেলে এখন লোক সংখ্যা হয়ে যাবে কতজন, 21 জন। তো এখন এই 21 জনের গড় বেতন বৃদ্ধি পাবে কত করে, 100 টাকা করে বৃদ্ধি পাবে। এবং কেন বৃদ্ধি পাচ্ছে, কারণ এই যে 21 ইন্টু 100 করলাম, এই টাকাটা কিন্তু ম্যানেজারেরই বেতন, এবং তার পাশাপাশি এই যে 1,500 টাকা ছিল, এই 1,500 টাকাও কিন্তু ম্যানেজার পাচ্ছে, 1,500 টাকার ওপরেও কিন্তু এই টাকাটা এক্সট্রা পাচ্ছে, অর্থাৎ ম্যানেজারের টোটাল বেতন কত, টোটাল বেতন হলো এইটা। তো এখান থেকে পাচ্ছ 2,100, এখান থেকে পাচ্ছ 1,500, তো ম্যানেজারের টোটাল বেতন হবে এখানে 0 0 5 আর 6 আর 3 আর 2 আর 3, তো 3600 3600 টাকা হলো ম্যানেজারের কি মাসিক বেতন। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার এবং স্রোতের দিকে 10 মিনিটে যায় 1 কিলোমিটার, স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো ইজি কোশ্চেন, এখানে ফার্স্টে বার করে নাও স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে যাচ্ছে মানে কিসে যাচ্ছে, প্রতিকূলে। তো প্রতিকূলের স্পিড কত, এটা ফার্স্টে বার করো। প্রতিকূলে যেতে তার সময় কত লাগছে, প্রতিকূলের স্পিড, সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো প্রতিকূলে কত ডিস্টেন্স যাচ্ছে, 2 কিলোমিটার যাচ্ছে, কত ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার হলো প্রতিকূলের স্পিড। এখান থেকে বার করো এবার অনুকূলের স্পিড, অনুকূলের স্পিড। তো অনুকূলের স্পিড বার করার জন্য এখানে দেখো বলেছে কি, এখানে বলেছে স্রোতের দিকে 10 মিনিটে যায় 1 কিলোমিটার, তো এখান থেকে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার বার করে নাও। তো 10 কিলোমিটার যায়, 10 মিনিটে যায়, 10 মিনিটে যায় কত কিলোমিটার, 10 মিনিটে যায় 1 কিলোমিটার। তাহলে এখান থেকে 1 ঘন্টায় কত যায়, এখানে 1 মিনিটে যায় বার করে নাও আগে, 1 মিনিটে যায় 1 এর 10 কিলোমিটার, আর 60 মিনিটে যায় কত কিলোমিটার, 60 মিনিটে যায়, এর সাথে 60 গুণ করো, 1 এর 10 ইন্টু 60, তো এখানে 0 0 কেটে গেল, হয়ে যাবে 6 কিলোমিটার। তো অর্থাৎ অনুকূলের স্পিড কত, 6 কিলোমিটার পার ঘন্টা। এবার তোমাদের এর আগে আমি পড়িয়েছি অলরেডি, এই টাইপের কোশ্চেন বহুবার পড়ানো হয়েছে। বলেছিলাম যখন নৌকার বেগ, স্থির জলের নৌকার বেগ আমি যদি ধরি, স্থির জলের নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ আমি এখানে ধরছি এখানে বি কিলোমিটার পার ঘন্টা, আর স্থির জলে স্রোতের বেগ, স্থির জলে স্রোতের বেগ আমি এখানে ধরছি এস কিলোমিটার পার ঘন্টা। তো নৌকা যখন প্রতিকূলে যাবে তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ কিন্তু বিয়োগ হবে, আর অনুকূলে যখন যাবে তখন নৌকার বেগের সাথে স্রোতের বেগ কিন্তু যোগ হবে। অর্থাৎ এখান থেকে তোমরা একটা সমীকরণ গঠন করতে পারছো যে বি মাইনাস এস এর ভ্যালু কত, 2 কিলোমিটার পার ঘন্টা, বি প্লাস এস এর ভ্যালু কত, এর ভ্যালু এখান থেকে পেয়েছি 6 কিলোমিটার পার ঘন্টা। এবার এখানে বলছে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগে, মানে তোমাদের বার করতে হবে স্থির জলে নৌকার বেগ কত। তো এখান থেকে বি এর ভ্যালু কত বার করা সব থেকে সহজ উপায় বলে দিয়েছিলাম কি, সংখ্যা দুটোকে যোগ করো এবং 2 দিয়ে ভাগ করো। তো এখানে 6 আর 2 কত হবে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা। এবার এখানে সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, উপরে লিখছি আমি এখানে সবুজ কালি দিয়ে, যে 5 কিলোমিটার ডিস্টেন্স যেতে কত সময় লাগবে। তো স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, তো সময় বার করার জন্য টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, যাচ্ছে কত কিলোমিটার, 5 কিলোমিটার, স্পিড কত বার করলাম, নৌকার স্পিড 4 কিলোমিটার পার ঘন্টা, তো টাইম কত লাগবে, 5 এর 4 ঘন্টা টাইম লাগবে। তো 5 এর 4 ঘন্টার অর্থ কি, 5 এর 4 ঘন্টার অর্থ হলো এখান থেকে পাবে 1 পূর্ণ 1 এর 4, মানে 1 ঘন্টা 1 এর 4 এর সাথে 60 মিনিট যদি গুণ করো সেখান থেকে পেয়ে যাবে 1 ঘন্টা 15 মিনিট কিন্তু টাইম লাগবে। তো 1 ঘন্টা 15 মিনিট আছে দেখো অপশন সি তে, তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন।
2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলে দিয়েছে কত, 631 টাকা। মূলধন কত? তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি তোমাদের, এখানে একটা সূত্র মুখস্থ রাখতে বলেছিলাম যার দ্বারা কিন্তু সহজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কন্ডিশনটা কি? কন্ডিশনটা শুধুমাত্র মাথায় রাখবে 2 বছর জন্য কন্ডিশন থাকে। তো 2 বছরের জন্য সূত্রটায় কিন্তু অ্যাপ্লিকেবল। যদি 3 বছর 4 বছর হয়ে যায় অ্যাপ্লিকেবল নয়, এবং 3-4 বছরের জন্য দেবে না। আর 3 বছরের জন্য যদি দেয় সেই সূত্রটাও আমরা পরবর্তী ক্লাসে আমরা কভার করিয়ে দেবো। তো এখানে দেখো 2 বছরের জন্য যে সূত্রটা হবে সেটা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর এর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আসল ইন্টু, আসলকে আমরা পি দ্বারা ডিনোট করি, আসল ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100 তার কি, তার স্কোয়ার। এবার এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও। এখানে দেখো বলেছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর পার্থক্য বলে দিয়েছে কত, 631। তো এখানে বসিয়ে দাও 631 ইকুয়াল টু, এখানে আসল বার করতে হবে, পি এর ভ্যালু বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 10%। তো এখানে বসিয়ে দাও 10/100 তার কত, হোল স্কোয়ার। এখানে 0 0 কেটে গেল। তো এখান থেকে পাচ্ছ 631 সমান পি ইন্টু 1/10 ইন্টু স্কোয়ারের জন্য আরেকটা 1/10। তো এগুলো এক সাইডে নিয়ে গেলে পি এর ভ্যালু অর্থাৎ আসলের ভ্যালু পেয়ে যাবে কত, 631 আর দুটো শূন্য 6, এখান থেকে 63,100 টাকা কিন্তু অ্যান্সার হবে, যেটা আছে অপশন নাম্বার বিতে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা একদমই ইজি কোশ্চেন, সরল দেওয়া আছে। তো এখান থেকে এটাকে সলভ করতে পারো। কিভাবে সলভ করবে, এক তো নিজেরা গুণ করে সলভ করতে পারো, অথবা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এইটুকুর মধ্যে 10-এর ফ্যাক্টর পেয়ে যাব। এখান থেকেও আমরা 10 পেয়ে যাব, মানে এর সাথে 10 মাল্টিপিল আছে, এখানেও 10 মাল্টিপিল আছে, এখানেও আমরা পেয়ে যাচ্ছি 10 মাল্টিপিল আছে। এখানে কিভাবে 10 মাল্টিপিল আছে, আমি যদি এটাকে ভাঙি 2 × 5 × 11, তো এখান থেকে 5 × 10। তো আমি এখান থেকে যদি আমি ওপর নিচে 10 যদি কমন নিই, ওপর থেকে 10 কমন নিলে হচ্ছে কত, 18 × 15 মাইনাস এখান থেকে হচ্ছে 10 কমন নিলে 12 ইন্টু কত, 2। আর এখানে নিচে যদি 10 কমন নিই তাহলে হচ্ছে কত, 14 × 8 প্লাস এখান থেকে হচ্ছে কত, এখান থেকে থাকছে শুধুমাত্র 11। তো 10 কমন নিলে ওপর নিচে 10 কমন নিয়েছি, 10 10 কেটে গেল। 18 15 গুণ করলে কত হয়, 18 15 গুণ করলে হবে 270 2700। এখানে 12 2 কত হচ্ছে 24, আর নিচে 18 এবং 14 গুণ করলে হবে 112। এই কারণে কিন্তু নামটা মুখস্থ রাখতে বলেছি 1 থেকে 30 পর্যন্ত, স্কয়ার নাম্বার মুখস্থ রাখতে বলেছি 1 থেকে 30 পর্যন্ত, এবং কিউব নাম্বার মুখস্থ রাখতে বলেছি 1 থেকে 15 পর্যন্ত। এটাকে যোগ করে দাও। এবার ওপর থেকে বিয়োগ করলে এখান থেকে পাবে কত, এখান থেকে পাবে 10-এর থেকে 4 বাদ গেলে 6, হাতে 1 3, আর এখান থেকে 4 2 4 6 বাই এখান থেকে 3, এখানে 2, আর এখানে 1 কাটাকুটি করলে এখানে পাবে কত, 2। তো অ্যান্সার এসে যাবে কত, 2। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% ভোট পেয়েছে এবং 20% ভোট কিন্তু অবৈধ হয়েছে। মোট ভোটারের সংখ্যা যদি 7500 হয়, অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিলেন? তো সামনে এখন লোকসভার ভোট চলছে, তো ভোটের থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, সেই কারণে কিন্তু কোশ্চেন গুলো রাখা হয় তোমাদের এক্সামে। ইম্পর্টেন্ট কোশ্চেন মার্কিং করতে পারো। এখানে ভালোভাবে খেয়াল করে, এর আগের দিনের ক্লাসেও কিন্তু সম্ভবত এই টাইপের একটা কোশ্চেন করিয়েছিলাম। তো এখানে দেখো বলেছে টোটাল ভোটার কত, টোটাল ভোটার 7500, 7500 জন কিন্তু টোটাল ভোটার। এবার এমনটা হয়, তোমরা নিজের গ্রাম হোক বা নিজের শহর হোক, এটা দিয়ে ভেবে দেখো যে টোটাল ভোটার, তোমার এলাকার যে টোটাল ভোটার সবাই কিন্তু ভোট দিতে যায় না। তো এখানে দেখো সেটাই বলেছে যে 20% ভোট অবৈধ ভোট, বা সবাই যদি ভোট দিতেও যায় তার মধ্যে কিছু ভোট নোটা নামক একটা অপশন আছে, তাতে মারে, যার ফলে ভোট কিন্তু পচে যায়, বা উল্টো পাল্টা মারে, তার জন্য ভোট কিন্তু পচে যায়। তো অবৈধ ভোটের অর্থ হলো কি, ভোট পচে গেছে। তো 20% ভোট যদি পচে যায় তাহলে বৈধ ভোটের সংখ্যা কত, তো 100% থেকে 20% বিয়োগ করে দাও,
80% ভোট কি হবে, 80% ভোট হবে বৈধ ভোট। অর্থাৎ এখান থেকে পাবে যে ভোটটা সেটা কি বৈধ ভোট। তো 7,500 সাইটে করছি, 7,500 80% হলো বৈধ ভোট। তো 20 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 4 20 80 আর 5 20 100, তো 5 দিয়ে কাটলে এখান থেকে 5 15 75, তো 4 15 কত 60, 6,000টা কিন্তু বৈধ ভোট। তো এখান থেকে পেয়ে গেলাম কি বৈধ ভোটের সংখ্যা পেয়ে গেলাম 60,000। এবার এই বৈধ ভোটের মধ্যে একজন প্রার্থী কত পার্সেন্ট ভোট পাচ্ছে, 55% ভোট পাচ্ছে। এখানে বলেছে যে অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছে বৈধ ভোটের মধ্যে। তো একজন প্রার্থী বৈধ ভোটের মধ্যে যদি 55% ভোট পায়, তো অন্যজন প্রার্থী 100% থেকে 55%টাকে বিয়োগ করে দাও, অর্থাৎ 45% ভোট কিন্তু সেই ব্যক্তি পাচ্ছে। এবং এই 45% কিসের, 6,000 ভোটারের 45% ভোট পাচ্ছে। তো কতগুলো ভোট হবে সেটাই কিন্তু এখান থেকে বার করতে বলেছে। তো এখানে 0 0 কেটে গেল, এখানে 6 দিয়ে 45 গুণ করো, 5 × 30 হাতে 3, 4 × 24 আর 3 কত হবে 270, এখানে আরেকটা 0, অর্থাৎ 2700। অন্য প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল, 2700, 2700টা ভোট পেয়েছিল। যদি বলতো এই 55% যে প্রার্থী বিজয়ী প্রার্থী, আচ্ছা এটা দেখে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হচ্ছে, যদি এখান থেকে বলতো বিজয়ী প্রার্থী বা পরাজিত প্রার্থী, এখান থেকে বুঝতেই পারছো 55% ভোট পেয়েছে মানে এ অবভিয়াসলি বিজয়ী প্রার্থী, আর 45% ভোট পেয়েছে মানে এটা অবভিয়াসলি কি, এটা অবভিয়াসলি পরাজিত প্রার্থী। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে হারিয়েছে। তো 55% আর 45% এর মধ্যে অন্তর কত, 55 থেকে 45% বিয়োগ করে দাও, অন্তর হলো 10%। তো 100% এর ভ্যালু যদি 6,000 আমি ধরি, 100% সমান যদি 6,000 হয়, এটা কিন্তু অন্য কোশ্চেন করাচ্ছি, তাহলে 1% এর ভ্যালু আর 10% এর ভ্যালু এখান থেকে বার করতে পারবে। তো 10% এর ভ্যালু কত হবে, 600 জন। তো কত ভোটে হারিয়েছে যদি এই কোশ্চেনটা থাকতো, তো অ্যান্সার কি করতাম, 600 ভোটে কিন্তু বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে হারিয়েছে। তো এখান থেকে 3-4 রকম কোশ্চেন হয়, প্রত্যেকটা কোশ্চেন এখানে আলোচনা করে দিলাম। দরকার পড়লে ক্লাস শেষ হয়ে গেলে ভিডিওটা আবার একবার রিমাইন্ড করে দেখবে, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাস হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক, সেখানে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করা হবে। তবে দাগ নম্বর সহকারে তোমরা তোমাদের ডাউটগুলো লিখবে কমেন্ট বক্সে। আর একটা কথা, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেন। 2006 সালে 1 জানুয়ারি যদি রবিবার হয়, 2010 সালে 1 জানুয়ারি কি বার হবে। তো এখানে যেটা বলেছে এখানে লেখো 1 জানুয়ারি 2006 কি বার বলেছে, বলেছে সানডে, বলেছে রবিবার। তাহলে বলছে 1 জানুয়ারি 2010 সাল কি বার হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু ভালোভাবে আমাদের এই ক্লাসে করানো আছে, রিজনিং এর ক্লাসেই কিন্তু করানো আছে। রিজনিং এর যে ফাউন্ডেশন ব্যাচটা তোমরা এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যেই পেয়ে যাবে, এবং সেখানে প্রথম দিকে সম্ভবত 5টা কিংবা 6টা ক্লাস কিন্তু এই ক্যালেন্ডারের উপরেই রাখা হয়েছিল, এই কারণে যাতে করে তোমাদের আর কোনো সেই 5টা ক্লাস যদি দেখে নিতে পারো আর কোনো রকম কনফিউশন থাকবে না, এবং এক্সাম হলে চট জলদি তোমরা অ্যান্সার বার করতে পারবে। তো এখান থেকে দেখো, এখানে সব থেকে মেন যে জিনিসটা সেটা বোঝার জিনিস হলো কি, এই যে 1 জানুয়ারি থেকে 2006 সালের 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2010 সাল এর মধ্যে কটা লিপ ইয়ার বছর আসছে সেটাই তোমাদের ফার্স্টে ক্যালকুলেট করে দেখতে হবে। যদি এখানে ডেট আলাদা থাকতো তাহলে অন্য প্রসেসে বার করতাম, যদিও এখানে ডেট এবং মান্থ একই আছে। তো এখান থেকে এই প্রসেসটা দেখে নাও, আর বাকি যে প্রসেসগুলো সেগুলো তোমরা ফাউন্ডেশন ব্যাচ থেকে অবশ্যই দেখে নেবে। কি লিখে সার্চ করবে বা এই ক্লাসের এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে রিজনিং ফাউন্ডেশন ব্যাচ আছে, তার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এবার এখান থেকে দেখো যে কিভাবে সলভ করছি। এখান থেকে বছরের গ্যাপ দেখে নাও, 2010 থেকে 2006 বছরের গ্যাপ কত, বছরের গ্যাপ হলো 4 বছর। তো এখানে লিখলে 4। এবার এই 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2010 এর মধ্যে লিপ ইয়ার বছর আসছে কিনা সেইটা তোমাদের খেয়াল করতে হবে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে। তো 2006 লিপ ইয়ার বছর নয়, 2007 লিপ ইয়ার বছর নয়,
কিন্তু 2008 সাল আসবে এর মধ্যে। এই 2008 সালের ফেব্রুয়ারি মাসটা কিন্তু লিপ ইয়ার বছর। তো কটা লিপ ইয়ার বছর আসছে? একটা লিপ ইয়ার বছর আসছে, সেটা কি 2008 সাল। তাহলে এখান থেকে 4টে অড ডে আর এখানে আরেকটা অড ডে যোগ হয়ে গেল। যোগ হলে কত হলো? 5টা অড ডে। সানডের সাথে 5টা দিন যোগ করে দাও, 5টা অড ডে যোগ করে দাও। যোগ করে দিলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে যে 1 জানুয়ারি 2010 তারিখ 2010 সাল কি বার হবে। তো সানডের পরে হাতেই যোগ মুখে মুখেই করবে। সানডের পরে মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শুক্রবার, অর্থাৎ ফ্রাইডে, যেটা আছে দেখো অপশন সি তে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এইটা, কারণ এই টাইপের কোশ্চেন আমি দেখেছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ছেড়ে চলে আসে, অথচ এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে দেখো, এখানে বলছে 6 জন পুরুষ 8 জন বালক একটা কাজ করছে 10 দিনে। তো এখানে 6 জন পুরুষ, পুরুষকে আমি এখানে ম্যান অর্থাৎ এম দ্বারা ডিনোট করছি, বালককে আমি বয় অর্থাৎ বি দ্বারা ডিনোট করছি। তো 6 জন ম্যান এবং 8 জন বয়, এরা মিলে কিন্তু একটা কাজ কত দিনে কমপ্লিট করছে? 10 দিনে কমপ্লিট করছে। এবার পরের লাইনে বলেছে, দেখো পরের লাইনে বলেছে যে ওই সেম কাজটা 26 জন পুরুষ 48 জন বালক, 26 জন ম্যান এবং 48 জন বয় মিলে সেই কাজটা করছে কত দিনে? কাজটা করছে 2 দিনে। ওই একই কাজই করছে কিন্তু 2 দিনে। তো এখান থেকে আমি যদি বলি যে 10 দিনে প্রত্যেক দিন যদি 6টা ম্যান আর 8টা বয় যদি কাজ করে, তাহলে 10 দিন পরে টোটাল যদি আমি হিসাব করি, টোটাল আমার কতজন ম্যান আর কতজন বয় কাজ করেছিল? তো আমি এখান থেকে বলতে পারবো 60 জন ম্যান, কারণ 10 দিয়ে গুণ করে দিচ্ছি। প্রত্যেক দিন 6 জন ম্যান আসলে তাহলে 10 দিন পরে টোটাল 60 জন ম্যান কাজ করেছে। একইভাবে 10 দিন পরে টোটাল 80 জন বয় কিন্তু কাজ করেছে সেই কাজটা করার জন্য। এবার পরের ইকুয়েশন থেকে আমি বার করছি যে দুদিন ধরে যদি 24টা করে ম্যান কাজ করে, তাহলে 24টা করে ম্যান কাজ করলে কতজন ম্যান কাজ করেছে? 48 জন ম্যান কাজ করেছে। 24 দুগুণ 48। আর কতজন বয় কাজ করেছে? 48 দুগুণ 96 জন বয় কিন্তু কাজ করেছে ওই সেম কাজটা। মানে 48 জন ম্যান এবং 96 জন বয় মিলে যে কাজটা করছে, 60 জন ম্যান 80 জন বয় মিলেও কিন্তু সেম কাজটাই করছে। তো এই দুটোকে এবার এখান থেকে ইকুয়াল করে দাও। ইকুয়াল করে দিলে এখান থেকে ম্যান এবং বয়ের একটা ইকুয়েশন পেয়ে যাবে। তো এখান থেকে ম্যান গুলোকে এক সাইডে নিয়ে আসো। তো 60 থেকে 48 এক সাইডে নিয়ে আসলে হয়ে যাবে 60 থেকে 48 বিয়োগ হবে, অর্থাৎ এখান থেকে পাবে 12 ম্যান। আর এখান থেকে 96 থেকে 80 বিয়োগ হলে হয়ে যাবে কত? 16 বয়। কাটাকুটি করো, কাটলে এখান থেকে কাটলে এখানে একটুখানি কোথায় ভুল হচ্ছে। আচ্ছা, এখানে একটুখানি দেখো, 26 জন পুরুষ বলেছে, আমি এখানে একটু ভুল করে 24 লিখে ফেলেছি, এটা কারেকশন করে নেবে। 26 জন মেন হবে। তো 26 জন মেন যখন 2 দিয়ে গুণ করলে হবে 26 দুগুণ কত? 12 জন মেন। তো 12 জন ম্যান হলে 60 থেকে 52 বিয়োগ হলে হবে কত? 8 জন ম্যান। আর এখানে 96 থেকে 80 বিয়োগ হলে হবে কত? 16টা বয়। কাটলে এখান থেকে পাবে 8 দিয়ে কাটলে এখান থেকে হবে 2, অর্থাৎ ম্যান ইকুয়াল টু কত? 2 বয়েজ। এবার দেখো এখানে তোমাদের বার করতে বলেছে 15 জন পুরুষ 20 জন বালক মিলে ওই একই কাজটা কতদিনে করবে। তো এখানে কি বলেছে? 15 জন পুরুষ মানে 15 জন ম্যান এবং 20 জন বয়। তো এই ম্যানটাকে তোমরা বয়তে কনভার্ট করো। ম্যানটাকে বয়তে কনভার্ট করতে গেলে কি করবে? এক্ষুনি যেটা পেলে ম্যান ইকুয়াল টু 2b, এটাই এখানে অ্যাপ্লাই করে দাও। তো একটা ম্যান সমান দুটো বয়, তাহলে 15টা ম্যান সমান কটা বয় হবে? 15 দুগুণ 30টা বয়। তো 30টা বয় আর এদিকে ছিল কটা? 20টা বয়। যোগ করলে কটা হবে? যোগ করলে 50টা বয়। যোগ করলে কটা বয় হচ্ছে? যোগ করলে 50টা বয় এখান থেকে হচ্ছে। এবার এখানে দেখো, এখানে যে কোনো একটা সমীকরণ ধরো, হয় এই সমীকরণটা নতুবা এই সমীকরণটা, যে কোনো একটা সমীকরণ ধরো, সেখানে তোমরা এই ম্যান ইকুয়াল টু বয়টাকে বসিয়ে দাও। তো আমি এখানে প্রথমটা ধরছি, যেহেতু এখানে ভ্যালুগুলো কম আছে। তো 6m + 8 বয় এরা একা কাজটা করে। আচ্ছা, এখানে নিচে লিখছি 6 ম্যান + 8 বয়েজ, এরা একা কাজটা করে কত দিনে? একা কাজটা করে 10 দিনে কাজটা করে। তো এখান থেকে আমি যদি এই 6m 8 বয়
এখানে যদি আমি m ইকুয়াল টু 2b বসিয়ে দিই, মানে একটা ম্যান সমান দুটো বয়েস বসিয়ে দিই, তাহলে 6টা ম্যান সমান কটা বয়েস হবে? 12টা বয়েস হবে। 12টা বয়েস এবং 8টা বয়েস যোগ করলে কটা হচ্ছে? 20টা বয়েস হচ্ছে। তো এখানে আমি 6 ম্যান প্লাস 8 বয়েসের জায়গায় আমি এখানে ডাইরেক্টলি লিখছি কি 20 বয়েস। 20 বয়েসের কাজ করতে সময় লাগে কতদিন? 10 দিন। একটা বয়ের কাজ করতে সময় লাগবে কত? 10 ইন্টু 20 দিন সময় লাগবে। আর তোমার বার করতে হবে কি? বার করতে হবে 50টা বয়েসের সময় কতদিন লাগবে। তো 50টা বয়েসের সময় লাগবে 10 ইন্টু 20 বাই কত? 50। এবার এখান থেকে কাটাকুটি করো, 0 আর 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 4 5 20, অর্থাৎ 50টা বয়েসের সময় লাগবে কাজ করতে 4 দিন সময় লাগবে, যেটা আছে অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন রেখেছিলাম প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। আর কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকলে তো অবশ্যই সেটা দাগ নম্বর সহকারে তোমরা আমাদের এই কমেন্ট বক্সে ডাউট গুলো তোমরা দাগ নম্বর সহকারে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লাসিক, পিএসসি মিসেলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এছাড়া কম্পিটিটিভ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর আমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার, তার লিঙ্ক কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেটার উপর ক্লিক করে তোমরা অবশ্যই কিন্তু সেই চ্যানেলটাতে জয়েন হয়ে যাও এবং সেটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেখান থেকে ক্লাসগুলো রেগুলার বেসিসে করতে থাকো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।